বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে একাধিকবার বছরের সুদ প্রদান করা হলে বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়। আমরা এই পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি, প্রতিটি অঙ্কে আমরা দেখেছি যে সুদ বছরে একবার প্রদান করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সুদ বছরে একাধিকবার প্রদান করা হয়। সাধারণত ব্যাংকে যখন টাকা জমা রাখা হয়, সেক্ষেত্রে ব্যাংক তোমাকে তোমার জমাকৃত টাকার উপর প্রতি মাসেই সুদ প্রদান করে। তারা হয়তো বলে দিল যে আপনাকে বছরে 12% সুদ প্রদান করব, সেই সুদটাই তারা মাসিক ভিত্তিতে তোমাকে পরিশোধ করে। অথবা তুমি যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করো, ব্যাংক বললো যে আপনার কাছ থেকে আমরা 14% হারে সুদ নিব। এই 14% হচ্ছে বাৎসরিক ভিত্তিতে, কিন্তু দেখা যায় তারা এই সুদটি মাসিক ভিত্তিতে নিয়ে নেয়। 14%কে 12 মাসে ভাগ করে করে এভাবে নিয়ে নেয়। তো যেহেতু আমরা অঙ্কগুলো করতেছি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমরা জানো যে সুদ আবার আসলের সাথে যুক্ত হয়ে নতুন করে সুদাসল নির্ধারিত হয়। সেই সুদাসলের উপর পরবর্তী বছর আবার সুদ প্রদান করা হয়। তো যখনই বছরে একাধিকবার সুদ প্রদান করা হয়, সেক্ষেত্রে সূত্রের কিছু পরিবর্তন হয়। দেখো, আমরা যখন এককালীন বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছি, সেক্ষেত্রে সূত্রটা ছিল ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা এফবি সমান সমান পিবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন, আর পিবি সমান সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এই সূত্রগুলো ছিল যখন বছরে একবার সুদ প্রদান করা হয় অথবা গ্রহণ করা হয়। যদি সুদ বছরে একবার প্রদান না করে একাধিকবার প্রদান করা হয় বা গ্রহণ করা হয়, সেক্ষেত্রে শুধুমাত্র একটি জায়গায় পরিবর্তন করবে, সেটা হচ্ছে নতুন করে এম এর ব্যবহার নিয়ে আসবে। এম মানে হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। বছরে কতবার সুদ প্রদান করা হবে বা গ্রহণ করা হবে, সেটা এম দ্বারা ইন্ডিকেট করা হবে। এবং সূত্রের পরিবর্তনটা দেখো যে 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন, সে আইকে আমরা এম দ্বারা ভাগ করেছি আর এনকে এম দ্বারা গুণ করেছি। একই সূত্র, পরিবর্তন হচ্ছে আইকে এম দ্বারা ভাগ করেছি আর এনকে এম দ্বারা গুণ করেছি। একইভাবে দেখো এই সূত্রের ক্ষেত্রে তাই হয়েছে, শুধুমাত্র আইকে এম দ্বারা ভাগ করেছি, এনকে এম দ্বারা গুণ করেছি। সহজভাবে দেখানোর সুবিধার্থে আমি এককালীন নগদ প্রবাহের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সূত্র ব্যবহার করেছি। তোমরা যখন মিশ্র নগদ প্রবাহের ক্ষেত্রে ব্যবহার করবে, সেই ক্ষেত্রেও যদি সুদ বছরে একাধিকবার পরিশোধ করা হয়, তখনও আইকে এম দ্বারা ভাগ করবে এবং এনকে এম দ্বারা গুণ করবে। আবার আমরা যখন পরবর্তীতে এনইউটির অঙ্ক করব, সেই এনইউটির অঙ্কের ক্ষেত্রেও যদি দেখা যায় সুদ বছরে একাধিকবার প্রদান করা হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যত জায়গায় আই পাবো, আইকে এম দ্বারা ভাগ করব এবং এনকে এম দ্বারা গুণ করব। প্রতিটি ক্ষেত্রে এটা একই রকম হবে। তোমরা মনে রাখবে, যখনই একাধিকবার সুদ প্রদান করা হবে বছরে, তখন সূত্রের মধ্যে আই থাকলে আইকে আমরা এম দ্বারা ভাগ করব এবং এনকে এম দ্বারা গুণ করব। একটু খেয়াল করা যে আমরা কখন এম এর মান কত ব্যবহার করব। এম এর মানটা আমরা কিভাবে ব্যবহার করব? এম এর মান হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা, মানে হচ্ছে যে বছরে কতবার সুদ প্রদান করবে। যদি এরকম বলা হয় যে সুদ প্রতি মাসে প্রদান করা হবে, তাহলে কত মাসে বছর? 12 মাসে বছর হয়। সেই ক্ষেত্রে বছরে 12 বার প্রদান করবে। এই জন্য মাসিক যদি বলা হয় যে মাসিক চক্রবৃদ্ধি, তাহলে এম এর মান হবে 12। আবার যদি এরকম হয় যে 2 মাস পর পর, যেটাকে দ্বিমাসিক বলা হচ্ছে, যে 2 মাস পর পর সুদ প্রদান করা হবে, যদি 2 মাস পর পর সুদ প্রদান করা হয়, তাহলে বছরে কতবার প্রদান করা হবে? 12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত? 6 বার হচ্ছে, তাহলে এম এর মান হবে 6। আবার যদি এরকম বলে যে 3 মাস পর পর, যেটাকে আমরা ত্রৈমাসিক বলি, 3 মাস পর পর যদি প্রদান করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এম এর মান হবে 4। 12কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 4। আবার যদি এরকম বলে যে অর্ধবার্ষিক ভিত্তিতে প্রদান করা হবে, অর্ধবার্ষিক মধ্যে 6 মাস পর পর, তাহলে বছর হবে 2 বার, এম এর মান হবে 2।
আর যদি বলে দৈনিক চক্রবৃদ্ধি হবে, সেক্ষেত্রে এম এর মান আমরা 360 অথবা 365 যে কোনো একটি ব্যবহার করলে হবে। আমরা যখন দেখব যে অঙ্কের মধ্যে সুদ প্রদানের কথাটা একাধিকবার উল্লেখ করা আছে, তখন আমরা এগুলো ব্যবহার করব। সাধারণত আমরা অঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়ি হচ্ছে যে কখন আমরা ব্যবহার করব, কখন করব। দেখো আমি এখানে লিখে রেখেছি 9% সুদ, এরকম লিখা থাকে যে মিস্টার এক্স ব্যাংকে টাকা জমা করলো, ব্যাংক তাকে 9% সুদ প্রদান করবে। 9% সুদ প্রদান করবে, কতবার প্রদান করবে বলা নেই, তার মানে এটা বছরে একবারই প্রদান করবে। আবার বলছে 9% হারে সুদ প্রদান করবে, এরকম বললো যে মিস্টার এক্স ব্যাংকে টাকা জমা করলো, ব্যাংক তাকে 9% হারে সুদ প্রদান করবে, তার মানে এটাও বছরে একবারই প্রদান করবে। আবার যদি এরকম বলতে 9% বার্ষিক সুদ, যে মিস্টার এক্স ব্যাংকে টাকা জমা করলো, ব্যাংক তাকে 9% বার্ষিক সুদ প্রদান করবে। আবার যদি এরকম বলে যে 9% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে, অথবা 9% চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। দেখো এখানে যেই কতগুলো শব্দ লিখেছি সবগুলো হচ্ছে বছরে একবার। যখন বছরে একবার সুদ প্রদান করাবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। কারণ হচ্ছে কি, যখন বছরে একবার, এম এর মান হবে কত, 1। বছরে একবার যদি চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে, একবার হবে, এম এর মান হবে 1। আর এম তুমি যখন যদি একবার হয় আর আই কে এম দ্বারা ভাগ করো, দেখতেছো 1 দ্বারা ভাগ করো, আবার এম কে 1 দ্বারা গুণ করো, তাহলে যা আছে তাই হবে। এই জন্য এগুলোর ক্ষেত্রে আমরা এম এর ব্যবহার করি না, কিন্তু যখনই একাধিকবার হয় তখন আমরা এম এর ব্যবহার করি। একাধিকবার হলে আমাদের সূত্রটা হচ্ছে আই কে আমরা এম দ্বারা ভাগ করতেছি, এম কে এম দ্বারা গুণ করতেছি। আবার একটু খেয়াল করো, এটা ভালো করে খেয়াল রাখবে যে 9% সুদ, 9% হারের সুদ, 9% বার্ষিক সুদ, 9% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, 9% চক্রবৃদ্ধি সুদ, এই প্রত্যেকটি ক্ষেত্রেই বলা হচ্ছে যে বছরে একবার সুদ প্রদান করা হবে। আর যখনই বছরে একবার সুদ প্রদান করা হবে, এই ক্ষেত্রে আমাদের আর এম এর ব্যবহার করার দরকার নেই, আমরা যেভাবে অঙ্কগুলো করেছি এভাবেই করব। আর যদি অঙ্কের মধ্যে এরকম মাসিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, অর্ধমাসিক, দৈনিক এই ধরনের কথাগুলো উল্লেখ করা থাকে, সেই ক্ষেত্রে আমরা সূত্রের মধ্যে পরিবর্তন করব, আই কে এম দ্বারা ভাগ করবো, এন কে এম দ্বারা গুণ করব। আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এই বিষয়টি প্রয়োগ করা বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমি লিখে রেখেছি মিস্টার আজাদ 2 লক্ষ টাকা 6 বছরের জন্য 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে ব্যাংকে টাকা জমা করলো, মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন। মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন, তার মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। FB সমান হোয়াট, কত বছরের জন্য রেখেছেন 6, n সমান 6, কত টাকা রেখেছেন 2 লক্ষ টাকা, কতবার লিখেছেন একবার, তাহলে এটা এককালীন 9% হারের সাথে দিলে আয় সমান 9%, বা আমরা 9কে 100 দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে 0.09। স্বাভাবিকভাবে আমরা এতটুকু পর্যন্ত অঙ্ক করেছি, কিন্তু এখানে যেটা বলেছি যে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তার মানে টাকাটা 3 মাস পর পর চক্রবৃদ্ধি হবে। সুদটা তোমাকে 3 মাস পর পর প্রদান করবে। যদি 3 মাস পর পর প্রদান করে তাহলে এম এর মান কত হবে, 12 মাসে 1 বছর, 3 মাস পর পর দিলে তাহলে বছরে 4 বার। আমরা সাধারণত সূত্রটা কি জানি, FB সমান PB * 1 + I টু দি পাওয়ার n। আর যেহেতু এখানে m এর মান আছে, তাহলে সূত্রটা কি পরিবর্তন হবে, FB সমান PB * 1 + I m n * m। তাহলে খেয়াল করে আমরা মান বসিয়ে দেই, 2 লক্ষ 1 + 0.09 or 4 divided by 4, 6 * 4। তোমরা ক্যালকুলেশন করার সুবিধাতে 0.09কে আগে 4 দিয়ে ভাগ করবা, তারপর 1 যোগ করবা, তারপর এটার পাওয়ার দিবা, 6 * 4 একসাথে কত 24 হবে দিয়ে দিবা, তাহলে একবারে বের করতে পারবা। তাহলে আমরা একটু দেখি, আমরা ক্যালকুলেশনটা করি। প্রথমে 0.09 ভাগ 4 আসলে হচ্ছে 0.0225 + 1, পাওয়ার দিয়ে দাও। তোমরা একসাথে যদি গুণ করো তাহলে কত হবে 24। তা না পারলে তোমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারো পাওয়ার 6 * 4, ব্র্যাকেট পাওয়ার দেওয়ার পরে পাওয়ার, তারপর ব্র্যাকেট 6 * 4, ব্র্যাকেট শেষ। এটা আসলে ইন্টু 2 লক্ষ।
আসছে দেখো 3,41,153 টাকা প্রায়। এটা থেকে আমরা একটা অনুধাবন অঙ্ক দেখি, দেখো কেমন হয় বা তোমরা বুঝতে পারো কিনা। যদি এরকম হতো যে অঙ্কটা ত্রৈমাসিক না হয়ে যে বাৎসরিক চক্রবৃদ্ধি, ত্রৈমাসিক কথাটা উল্লেখ নেই, শুধু এতটুকু যে 9% হারে ব্যাংকে টাকা জমা রাখলেন, তাহলে তিনি মেয়াদ শেষে কত টাকা পাবেন। তাহলে একটু খেয়াল করো, আমি যদি বের করি তোমরা একটা অনুধাবন প্রশ্ন উত্তর পেয়ে যাবে, এই জন্য আমি করছি এটা। 2 লক্ষ খেয়াল করো, যখন বার্ষিক চক্রবৃদ্ধি বা বছরে একবার সুদ প্রদান করা হয়, সুদের হার 9%, মেয়াদ 6 বছর, সে ব্যাংক থেকে টাকা পাচ্ছে 3,35,420 টাকা। কিন্তু যখন সেটা চক্রবৃদ্ধিটা বছরে 4 বার ছিল, তখন সে ব্যাংক থেকে পাচ্ছে 3,41,153 টাকা। কি দাঁড়ালো দেখো তো, যে যদি চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পায় তাহলে ভবিষ্যৎ মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। যখন বছরের চক্রবৃদ্ধির সংখ্যা 1, তখন একই সুদের হারে একই মেয়াদে একই পরিমাণ টাকা জমা রাখার পর সে পাচ্ছে 3,35,000 টাকা। আর যখন চক্রবৃদ্ধির সংখ্যাটা বছরে 4 বার, সে পাচ্ছে 3,41,000 টাকা। তো চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে। তাহলে চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটি অঙ্ক করি। এবং লিখে গেছি, জনাব আরাফাত 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চান। যদি সুদের হার 11% হয়, তবে তিনি কত টাকা জমা করবেন যদি বাট্টাকরণ মাসিক ভিত্তিতে হয়। কি বলা হচ্ছে, 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চান, তাহলে এর মান কত হবে? 5। কত টাকা পেতে চান 5 বছর পর, তার মানে ভবিষ্যতে পেতে চান, তাহলে 1 লক্ষ। সুদের হার বলেছে 11%, বা 11কে আমরা কি করব, 100 দ্বারা ভাগ করব, তাহলে 0.11। এখন একটু দেখো কি বলছে, যে যদি বাট্টাকরণ মাসিক ভিত্তিতে হয়, তার মানে কি সুদটা মাসিক ভিত্তিতে ক্যালকুলেশন করবে, তাহলে কত মাসে বছর? 12, তাই এর মান হবে 12। সূত্রটা কি হবে? পিবির কি সূত্র ছিল? FB ডিভাইডেড 1 প্লাস I টু দি পাওয়ার n। জাস্ট আমরা করবো কি, 1 প্লাস I কে m দ্বারা ভাগ করবো, n কে m দ্বারা গুণ করবো, এতটুকুই পরিবর্তন। কি দাঁড়ালো? 1 লক্ষ 1 প্লাস 0.11 12, তারপর n এর মান হচ্ছে 5 ইন্টু 12। এটাকে আমরা একবারে করতে পারবো অথবা নিচের অংশটা আগে করে ফেলি, এটা আমাদের জন্য সুবিধা হয়। 0.11 ভাগ 12 প্লাস 1 পাওয়ার ব্র্যাকেট 5 ইন্টু 12, নিচেটার মান আসছে 1.72 1.7289। তাহলে 1 লক্ষ ভাগ 1.72 1.7289, 57,840 টাকা। যদি 5 বছর পর তিনি 1 লক্ষ টাকা পেতে চান, ব্যাংক যদি তাকে 11% সুদ প্রদান করে, আর সেই সুদটা যদি মাসিক ভিত্তিতে ব্যাংক তার হিসাবে জমা করে, তাহলে তার 57,840 টাকা জমা করলেই সে 5 বছর পর 1 লক্ষ টাকা পাবে। এটা থেকে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন শিখে নিই। যদি এরকম বলে, দেখো যে যদি সুদের হার 11% হয়, তবে তিনি কত টাকা জমা করবেন। বাট্টাকরণটা আমরা বাদ দিয়ে দিলাম, মাসিক ভিত্তিতে বাট্টাকরণটা বাদ দিয়ে দিলাম। তাহলে সূত্রে কি দাঁড়াবে? FB = 1 প্লাস I টু দি পাওয়ার n, শুধু এতটুকুই হবে। তাহলে 1 লক্ষ
দি পাওয়ার 5 একটু খেয়াল করে দেখো, যখন প্রতি মাসে সুদ প্রদান করা হয় তখন তোমার ৫৭,৮৪০ টাকা জমা করতে হচ্ছে, আর যখন বৎসরের শুধু একবার সুদ গণনা করা হয় বা একবার সুদ প্রদান করা হয় তখন জমা করতে হচ্ছে ৫৯,৩৪৫ টাকা। চক্রবৃদ্ধির সংখ্যা যখন কমে আসলো বর্তমান মূল্যটা বৃদ্ধি পেল। খেয়াল করো, আগে ছিল ৫৭,৮৪০, এখন হচ্ছে ৫৯,৩৪৫। চক্রবৃদ্ধির সংখ্যা বেশি, চক্রবৃদ্ধির সংখ্যার সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক। এখানে বছরে একবার চক্রবৃদ্ধি বা একবার বাট্টাকরণ, তোমাকে টাকা জমা রাখতে হচ্ছে ৫৯,৩৪৫ টাকা, আর যখন বছরে ১২ বার চক্রবৃদ্ধিকরণ তখন রাখতে হচ্ছে ৫৭,৮৪০ টাকা। ৫৭,৮৪০ টাকা। দেখো তাহলে চক্রবৃদ্ধির সাথে বর্তমান মূল্যের সম্পর্কটা হচ্ছে বিপরীত সম্পর্ক। যখন চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্তমান মূল্য হ্রাস পাচ্ছে, চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পায়। চক্রবৃদ্ধির সংখ্যা যখন বছরে একবার তখন ৫৯,৩৪৫ টাকা জমা রাখতে হচ্ছে, আর চক্রবৃদ্ধির সংখ্যা যখন বছরে ১২ বার তখন রাখতে হচ্ছে ৫৭,৮৪০। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধির সাথে অর্থের বর্তমান মূল্যের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক, আর চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধির সাথে অর্থের ভবিষ্যৎ মূল্যের সম্পর্ক হচ্ছে ধনাত্মক। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধি পাবে, আর চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে বর্তমান মূল্য হ্রাস পাবে। চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পেলে ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে, আর চক্রবৃদ্ধির সংখ্যা হ্রাস পেলে বর্তমান মূল্য বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বই থেকে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। তোমরা গড়ে থাকো, সুস্থ থাকো, সরকারি নির্দেশনাগুলো মান্য করো। আল্লাহ হাফিজ।